আলোচনার আলো নিভে গেল, ঝড় উঠল ইউরোপে। ইরান কি তবে পারমাণবিক অস্ত্রের দোরগোড়ায়? সব ছিল ঠিকঠাক, আলোচনা বসবে সেটাও জানা ছিল। মধ্যস্থতাকারীরা তৈরি ছিলেন, সময় চূড়ান্ত হয়ে গিয়েছিল প্রায়। চতুর্থ দফার আলোচনার জন্য সাজানো হয়েছিল কূটনৈতিক টেবিল। কিন্তু ঠিক শেষ মুহূর্তে যেন কেউ আলো নিভিয়ে দিল, বাতিল হয়ে গেল সেই বহু প্রতীক্ষিত বৈঠক। ইরান ও যুক্তরাষ্ট্র, দুই শত্রু, দুই ইতিহাস আর দুই শক্তিধর। বহু বছর ধরে সম্পর্কের আগুন জ্বলছে ধিকি ধিকি। আর এবার যখন আশা যাচ্ছিল, আলোচনার আলো ফুটছিল দিগন্তে, তখনই হঠাৎ সেই আলো নিভে গেল এক অজানা বাতাসে। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রাজনৈতিক ঝড়? সেই ঝড়ের শব্দ কি পৌঁছে গেছে ইউরোপ পর্যন্ত? গত ৩ সপ্তাহে পরপর ৩টি পরোক্ষ বৈঠক হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। স্থান ওমান ও ইতালি। আলোচনার বিষয়বস্তু ছিল দুইটি: যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দফায় দুই পক্ষই সন্তুষ্টি জানিয়েছিল। সবাই বলেছে আলোচনা ছিল গঠনমূলক ও ইতিবাচক। ইরান জানায় চতুর্থ দফার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ওমান, যুক্তরাষ্ট্র ও ইরান ৩ পক্ষই ছিল রাজি। তারিখও ঠিক ছিল, এপ্রিলের শেষ সপ্তাহে বসবে বৈঠক। কিন্তু তখনই আসে এক অপ্রত্যাশিত ঘোষণা। কারিগরি ও যৌক্তিক কারণে বৈঠক স্থগিত। এই ঘোষণার পরপরই বদলে গেল পুরো দৃশ্যপট। আলোচনার স্থগিতকরণ নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি ইউরোপে ছড়িয়ে পড়েছে নতুন আতঙ্ক। বিশেষ করে ফ্রান্স দাবি করছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র বানানোর পথে অনেক দূর এগিয়ে গেছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জান-নোয়েল বাররো সরাসরি বলেন, ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরির দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। যদি এই কর্মসূচি ইউরোপের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে, তাহলে আমরা আর এক মুহূর্তও দেরি করব না। আমরা 10 বছর আগের প্রত্যাহার করা সব নিষেধাজ্ঞা আবার ফিরিয়ে আনব। গত 28 এপ্রিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি গোপন বৈঠকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বারো বলেন, ইরানের কাছে বর্তমানে 6000 কিলোগ্রামেরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা 2015 সালের পরমাণু চুক্তির নির্ধারিত সীমার প্রায় 30 গুণ বেশি। তিনি সতর্ক করে বলেন, এখন ইরানের ব্রেকআউট টাইম, অর্থাৎ বোমা তৈরি করতে যত সময় লাগে তা 1 বছর আগে কয়েকদিনে নেমে এসেছে। বারো আরও দাবি করেন, ইরানের পারমাণবিক অগ্রগতি শুধু নিজস্ব প্রয়োজনে নয়, বরং তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের অংশ হিসেবেই দেখা হচ্ছে। তবে তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক সমস্যার কোনো সামরিক সমাধান নেই। কূটনৈতিক পথই একমাত্র বিকল্প, যদি ইরান তা বেছে নেয়। নিষেধাজ্ঞার ব্যাপারে ফ্রান্সের হুমকির জবাব তেহরান থেকে ঝড়ের মতো। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ফ্রান্স যা বলেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তারা ইচ্ছাকৃতভাবে সংঘাত তৈরি করতে চাইছে। এই ধরনের বক্তব্য আন্তর্জাতিক কূটনীতির জন্য অপমানজনক। আর জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরানি বললেন, এই হুমকি আসলে জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন। এটি চাপ তৈরি করে আলোচনাকে ধ্বংস করার একটি অপচেষ্টা। তেহরান আবারও বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। তারা কোনো পারমাণবিক বোমা বানাতে চায় না। কিন্তু পশ্চিম দুনিয়া, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপ, সেই কথায় ভরসা রাখতে পারছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই। ইউরোপীয় ত্রয়ী যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সঙ্গে আমরা নতুন করে আলোচনার দিনক্ষণ নির্ধারণ করব। আলোচনা বন্ধ, অভিযোগ শুরু, উত্তেজনা বাড়ছে। আলোচনার মঞ্চ ফাঁকা হলেও পর্দার পেছনে চলছে এক অদৃশ্য কূটনৈতিক লড়াই। নীরবে কিন্তু নিরলসভাবে নিজেদের শক্তি গড়ে তুলছে ইরান। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক রাজনীতির চাপে নানা নিষেধাজ্ঞার ভেতরে থেকেও দেশটি থেমে যায়নি, বরং সময়ের সঙ্গে তাল মিলিয়ে কখনো গোপনে, কখনো প্রকাশ্যে নিজেদের সামরিক শক্তিকে এমন এক অবস্থানে নিয়ে গেছে, যেখান থেকে তারা এখন শুধু আত্মরক্ষা নয়, আক্রমণের হুমকিও দিতে সক্ষম। এই শক্তি এখন মধ্যপ্রাচ্যে এক নতুন মডেল হিসেবে দাঁড়িয়েছে, যার দিকে তাকিয়ে আছে গোটা অঞ্চল। এমনকি পশ্চিমা দেশগুলোও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে। ইরান খুব ভালো করেই জানে, শুধু কথায় নয়, রাজনীতিতে নিজের শক্তি প্রমাণ করতে হয় বাস্তবে, প্রযুক্তিতে সামরিক। সেই দিকেই এগোচ্ছে তারা। যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি কাজে লাগিয়ে যুদ্ধের রূপ বদলে দেওয়ার চেষ্টা করছে, তা শুধুই প্রযুক্তির উন্নয়ন নয়, বরং এক ধরনের বিপ্লব। এখানে অস্ত্র মানে আর শুধু ধাতব যন্ত্র নয়, বরং এমন এক মাধ্যম যা লক্ষ্য ঠিক করতে পারে, বুঝতে পারে পরিস্থিতি এবং সিদ্ধান্তও নিতে পারে। এই নতুন ধরনের অস্ত্রগুলো এখনো প্রকাশ্যে আসেনি, তবে এদের উপস্থিতি যেন এক অদৃশ্য ভয়ের মতো প্রতিপক্ষের মনে গেঁথে গেছে। আগে যেখানে ইরান কেবল আত্মরক্ষায় মনোযোগী ছিল, এখন তারা ধীরে ধীরে আক্রমণাত্মক অবস্থানে চলে যাচ্ছে। আজকের ইরান এমন অবস্থানে পৌঁছেছে যেখানে তারা শত্রুর গতিবিধি আগে থেকেই বুঝে নিতে পারে এবং প্রতিরোধের আগেই পাল্টা কৌশল ঠিক করে ফেলতে পারে। ইরানের
সেনাবাহিনীর কাজের ধরনও আগের তুলনায় অনেক বদলে গেছে। এখন তারা শুধু অস্ত্র নয়, সঙ্গে করে নিচ্ছে আগাম প্রস্তুতির মনস্তত্ত্ব। গোয়েন্দা প্রযুক্তিতেও তারা অনেক উন্নতি করেছে। দেশের ভেতরে এবং সীমান্তে ছড়িয়ে থাকা নজরদারি ইউনিটগুলো প্রতিনিয়ত তথ্য সংগ্রহ করছে। এই নজরদারি একদিকে যেমন দেশের নিরাপত্তা নিশ্চিত করছে, তেমনি শত্রু চোখের সামনে না থাকলেও তাদের উপস্থিতির ছায়া শনাক্ত করতে শিখছে। এটি এমন এক মানসিক খেলা যেখানে শত্রু চোখে না পড়লেও আপনি তার নজরে আছেন। তবে শুধু প্রযুক্তি দিয়েই নয়, ইরান তাদের মনোবল এবং আত্মবিশ্বাসের মাধ্যমেও বার্তা দিচ্ছে। তাদের সামরিক মহড়া, যুদ্ধজাহাজ, শহীদ বাঘেরির মতো জাহাজ নির্মাণ, সাইবার ইউনিটের কাজ সব মিলিয়ে ইরান দেখাচ্ছে যে তারা এখন আর কোনোভাবেই দুর্বল নয়, তারা এখন চ্যালেঞ্জ নিতে তৈরি। সাইবার যুদ্ধের অদৃশ্য জগতে ইরান যেভাবে নিজেদের অবস্থান শক্ত করেছে তা নিঃসন্দেহে তাদের অগ্রগতির বড় প্রমাণ। কারণ এই যুদ্ধে না কোনো সীমান্ত আছে, না নির্দিষ্ট সময়, না কোনো স্পষ্ট যুদ্ধক্ষেত্র। এখানে হঠাৎ করেই ভেঙে পড়তে পারে কোনো দেশের গুরুত্বপূর্ণ তথ্য ব্যবস্থা বা সামরিক যোগাযোগ। ইরানের আধুনিক যুদ্ধ জাহাজ শহীদ বাঘেরি যেন এক ভ্রাম্যমান বিপ্লব। এই জাহাজ একা একাধিক যুদ্ধ করতে পারে, ড্রোন ছুঁড়তে পারে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে, আবার সমুদ্রপথে নজরদারিও চালাতে পারে। এটি শুধু একটি জাহাজ নয়, বরং এক চলমান সতর্কবার্তা। যেখানে এতদিন পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র একচ্ছত্র আধিপত্য চালাতো, এখন সেখানে ফাটল ধরতে শুরু করেছে। এই পরিবর্তনের পেছনে রয়েছে তেহরানের পরিকল্পিত শক্তি প্রদর্শন। আগে যেখানে ইরানের ট্যাঙ্কার শত্রুর লক্ষ্য হতো, এখন সেগুলি ছুঁতেও কেউ সাহস করে না। কারণ ইরান স্পষ্ট করে দিয়েছে, তারা শুধু জবাব দেবে না, সেই জবাব হবে ধ্বংসাত্মক। এই পুরো বদলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সমন্বয়। বিপ্লবী গার্ড বাহিনী আর স্থলবাহিনী এখন একসঙ্গে কাজ করছে। তারা পরস্পরের সঙ্গে তথ্য বিনিময় করছে, প্রতিরক্ষা এবং আক্রমণের দায়িত্ব ভাগ করে নিচ্ছে এবং একসঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত থাকছে। এতে তৈরি হয়েছে একটি সুসংগঠিত এবং কার্যকর প্রতিরক্ষা বলয়। তবে এখানেই প্রশ্ন ওঠে, এই প্রস্তুতি কি শুধুই আত্মরক্ষার জন্য, নাকি আরো বড় কিছু আসছে? যদিও ইরান বলছে তারা শান্তি চায়, বিশ্লেষকরা মনে করেন এই শান্তি রক্ষার পেছনে যে অগ্নিসংযোগ হচ্ছে তা যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে। পারস্য উপসাগর এখন আর কেবল এক জলপথ নয়, এটি এখন হয়ে উঠেছে ক্ষমতার লড়াইয়ের এক উত্তপ্ত কেন্দ্র। এখানে যে কোনো সময় সংঘর্ষ শুরু হতে পারে, যার প্রভাব ছড়িয়ে পড়বে পুরো অঞ্চল জুড়ে, এমনকি তার বাইরে। তেহরান এখন এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তারা কেবল অস্ত্রের নয়, নিজেদের অবস্থান, দৃষ্টিভঙ্গি ও আত্মবিশ্বাসে দেখাচ্ছে। যেন তারা বলছে, আমরা যুদ্ধ চাই না, কিন্তু যদি যুদ্ধ আসে আমরাই আগে প্রস্তুত হব। এই আত্মবিশ্বাস, এই প্রস্তুতি, এই নীরব বিপ্লবী আজ তেহরানকে এক নতুন আদর্শে পরিণত করেছে। বাঘ শক্তিশালী হলেও মৌমাছির ঝাঁকটাকে পরাস্ত করতে পারে। ইতিহাসের এই সরল সত্যটি যেন বারবার শক্তিশালী রাষ্ট্রগুলোর ঔদ্ধত্যকে চূর্ণ করে দেয়। নেপোলিয়ন বা হিটলারের মতো ক্ষমতাধর শাসকরাও শেষ পর্যন্ত পরাস্ত হয়েছিলেন। বর্তমান প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পের ইরানকে ধ্বংস করার হুমকির পরিপ্রেক্ষিতে এই ঐতিহাসিক সত্যটি আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। প্রশ্ন জাগে, ইরান কি সত্যিই এত সহজে ধ্বংস করা যায়? ইরান প্রাচীন পারস্যের উত্তরাধিকারী, পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা। ভৌগোলিকভাবে পাকিস্তানের প্রায় দ্বিগুণ এই দেশটি গত 5 শতাব্দী ধরে বহু সাম্রাজ্যের আক্রমণের শিকার হয়েছে। রোমান, আরব, মঙ্গল, তুর্কি, রাশিয়ান, এমনকি ব্রিটিশ শক্তিও ইরান দখলের চেষ্টা করেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে কেউই ইরানকে সম্পূর্ণরূপে পদানত করতে পারেনি। ইতিহাস সাক্ষী প্রাচীন পারস্য সাম্রাজ্য কতটা শক্তিশালী ছিল। এমনকি সাদ্দাম হোসেনও 8 বছর রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়েও ইরানকে জয় করতে পারেনি। আজকের দিনে পশ্চিমা বিশ্ব ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে, কিন্তু এত চাপ সত্ত্বেও ইরান পশ্চিমা দেশগুলোর রক্তচক্ষুকে উপেক্ষা করে টিকে আছে। এর কারণ কি শুধুই সামরিক শক্তি, নাকি ইরানের এই স্থিতিশীলতার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? আসলে ইরানকে জয় করা এত কঠিন হওয়ার পেছনে একাধিক কারণ বিদ্যমান। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দেশটির ভৌগোলিক অবস্থান। ইরানের দক্ষিণ ও পশ্চিম সীমান্ত জুড়ে বিস্তৃত জাগ্রস পর্বতশ্রেণী প্রায় 1600 কিলোমিটার দীর্ঘ। এটি উপকূল রেখা থেকে শুরু করে ইরাক ও তুরস্ক পর্যন্ত বিস্তৃত এবং ইরানের জন্য এক দুর্ভেদ্য প্রাকৃতিক প্রাচীর হিসেবে কাজ করে। এই পুরো পার্বত্য এলাকা পাথুরে এবং সহজে অতিক্রম করা যায় না।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পর্বতশ্রেণীর পাদদেশে অবস্থিত খোজেস্তান প্রদেশ ইরানের বৃহত্তম তেল ভাণ্ডার। 1979 সালের ইসলামিক বিপ্লবের সুযোগ নিয়ে 1980 সালে সাদ্দাম হোসেন ইরান আক্রমণ করেছিলেন। তার পরিকল্পনা ছিল প্রথমে খোজেস্তানের তেল ক্ষেত্র দখল করে ধীরে ধীরে ইরানের অভ্যন্তরে প্রবেশ করে অন্যান্য শহরগুলো দখল করা এবং শেষ পর্যন্ত ইসলামিক বিপ্লবকে নস্যাৎ করা। কারণ সেই সময় ইরানের আয়াতুল্লাহ খোমেনি অন্যান্য আরব দেশগুলোতেও ইসলামিক বিপ্লবের আহ্বান জানিয়েছিলেন, যা সেখানকার রাজতান্ত্রিক শাসনের জন্য হুমকি স্বরূপ ছিল। এমনকি আরব দেশগুলো ছাড়াও ব্রিটেন ও আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাদ্দামকে সমর্থন জুগিয়েছিল। যুদ্ধের শুরুতে সাদ্দাম হোসেন ইরানের অবকাঠামো ধ্বংসের উদ্দেশ্যে ব্যাপক বোমা বর্ষণ করেন, কিন্তু একটি দেশকে দখল করতে সামরিক অভিযানের বিকল্প নেই। প্রথম 2 বছরে ইরাকি বাহিনী ইরানের পশ্চিমাঞ্চল সহ খোজেস্তান দখল করতে সক্ষম হয়েছিল, কারণ বাগদাদ থেকে ইরাকি সেনাদের কাছে সহজে রসদ সরবরাহ করা যাচ্ছিল। কিন্তু ইরানের অভ্যন্তরে প্রবেশ করতে গিয়ে তারা বাধার সম্মুখীন হয়। সেই দুর্ভেদ্য বাধা ছিল জাগ্রস পর্বত শ্রেণী। ইরাকি সেনারা বহু চেষ্টা করে এই পাহাড় অতিক্রম করে ইরানে প্রবেশ করতে ব্যর্থ হয়। উল্টো ইরানি সেনাবাহিনী পাল্টা আক্রমণ চালিয়ে ইরাকের অভ্যন্তরে প্রবেশ করে। তবে এখানে ইরান একটি ভিন্ন সমস্যার সম্মুখীন হয়। ইরানের প্রধান ডিপো ও শহরগুলো জাগ্রস পর্বতের বিপরীত দিকে অবস্থিত হওয়ায় সেনাদের কাছে সময় মতো রসদ সরবরাহ করা কঠিন হয়ে পড়ে। এই কারণেই প্রায় 8 বছর ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধের কোনো সুস্পষ্ট ফলাফল আসেনি। কোনো দেশই নিজেদের সীমান্ত 1 ইঞ্চিও পরিবর্তন করতে পারেনি। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের বোমাবর্ষণের হুমকি ইরানের জন্য সাময়িক ক্ষতির কারণ হতে পারে, কিন্তু শুধুমাত্র বিমান হামলা চালিয়ে ইরানকে দখল করা বা সেখানকার সরকারকে পরিবর্তন করা কার্যত অসম্ভব। পশ্চিম দিকের দুর্ভেদ্য প্রাচীরের পাশাপাশি ইরানের উত্তর দিকে রয়েছে ক্যাস্পিয়ান সাগর। এই সাগর পেরিয়ে ইরানে প্রবেশ করতে হলে আলবোর্জ পর্বতশ্রেণীর মুখোমুখি হতে হবে। জাগ্রস পর্বতমালার মতোই এই পর্বতশ্রেণী উত্তর দিক থেকে ইরানকে সুরক্ষা প্রদান করে। ইরানের শক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর বহুত্ববাদী জাতিতত্ত্ব। যদিও কোনো দেশের জন্য জাতিতত্ত্ব বৈচিত্র্য মাঝে মাঝে দুর্বলতার কারণ হতে পারে, ইরান অত্যন্ত দক্ষতার সাথে এটিকে নিজেদের অস্ত্রে পরিণত করেছে। ইরানের প্রায় 9 কোটি জনসংখ্যার মধ্যে 62% পার্সিয়ান, 16% এজেরি, 10% কুর্দ এবং বাকি 12% বেলুচ, আরব ও তুর্কি রয়েছে। এই বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব স্বতন্ত্র জাতিগত পরিচয় রয়েছে এবং কারো কারো মধ্যে বিচ্ছিন্নতাবাদী আকাঙ্ক্ষাও বিদ্যমান। উদাহরণস্বরূপ, পাকিস্তান ও ইরানের বেলুচরা একত্রিত হয়ে বেলুচিস্তান নামক একটি স্বাধীন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে। তেমনি ইরান ও ইরাকের কুর্দ জনগোষ্ঠী কুর্দিস্তান নামে একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পোষণ করে। তবে ইরান একটি সুকৌশলপূর্ণ পদ্ধতির মাধ্যমে এই বিভেদকে নিয়ন্ত্রণে রেখেছে। দেশটির ধর্মীয় নেতারা এই বিভিন্ন জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রেখেছেন। ভবিষ্যতে কোনো দেশ ইরান আক্রমণ করলে আয়াতুল্লাহ খুব সহজেই এই বিভিন্ন জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হবেন। এবার আসা যাক ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার সামরিক শক্তির প্রসঙ্গে। 1979 সালের ইসলামিক বিপ্লবের আগে ইরান একটি উদারপন্থী দেশ ছিল এবং আমেরিকার গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে পরিচিত ছিল। ইরান ও আমেরিকার সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ ছিল যে আমেরিকা ইরানকে সামরিক জেট সরবরাহ করত। আজও ইরান 1970-এর দশকের বেশ কিছু আমেরিকান ফাইটার জেট ও হেলিকপ্টার ব্যবহার করে। তবে সাদ্দাম হোসেনের আক্রমণ ইরানের চোখ খুলে দেয়। দেশটি বুঝতে পারে ভবিষ্যতে কোনো যুদ্ধ হলে আরব দেশগুলো তাদের সাহায্য করবে না। এই উপলব্ধি থেকেই ইরান নিজস্ব মিসাইল সিস্টেম গড়ে তুলেছে এবং বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত হয়েছে। ইরানের সামরিক বাহিনীকে মূলত 2টি অংশে ভাগ করা যায়: ইরানিয়ান আর্মড ফোর্স, যা দেশের প্রতিরক্ষা বাহিনী এবং এর অধীনে রয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী। আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC, যা ইরানের সবচেয়ে শক্তিশালী ও স্বাধীন সামরিক বাহিনী। দেশের অভ্যন্তরে সরকার বিরোধী বিদ্রোহ বা কোনো প্রদেশের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের দমনের জন্য IRGC-কে ব্যবহার করা হয়। ইরানের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় 5,70,000 এবং তাদের প্রায় 3.5 লক্ষের বেশি রিজার্ভ ফোর্স রয়েছে।
এছাড়াও তাদের কাছে 4000-এর বেশি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল রাশিয়ান T-72, ইরানিয়ান জুলফিকার ট্যাঙ্ক এবং শক্তিশালী মাল্টিপল রকেট লঞ্চার। ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রের মধ্যে অন্যতম হল ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। দেশটির দীর্ঘ পাল্লার সাহাব-3 মিসাইলের পাল্লা প্রায় 2000 কিলোমিটার, যা ইসরায়েল ও আমেরিকার ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম। এছাড়াও সিজিল-2 নামক মিসাইলের পাল্লা প্রায় 2500 কিলোমিটার। ইরানের ড্রোন প্রযুক্তি ও অন্যান্য আরব দেশগুলোর তুলনায় অনেক উন্নত। শাহেদ 136 নামক কামিকাজি ড্রোন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যবহারেও দেখা গেছে। ইরানের কাছে আরও বেশ কিছু অত্যাধুনিক কামিকাজি ড্রোন রয়েছে। ফাইটার জেটের ক্ষেত্রে ইরান সম্প্রতি রাশিয়ার কাছ থেকে Su-35 যুদ্ধবিমান কিনেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে ইরানের কাছে S-300-এর মতো উন্নত মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে। দেশটির নৌবাহিনীও যথেষ্ট শক্তিশালী এবং কাস্পিয়ান সাগর থেকে শুরু করে ওমান উপসাগর ও পারস্য উপসাগরে ইরানের নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতি সবসময় বিদ্যমান। ইরানের সামরিক শক্তির বাইরেও দেশটির কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী ও বাব এল মান্দেব প্রণালী, এই দুটি জলপথ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ, ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে অবস্থিত। আজকের দিনে ইরানের উপর কোনো রকম আক্রমণ হলে ইরান সম্ভবত এই দুটি জলপথ বন্ধ করে দিয়ে বিশ্ব বাণিজ্যকে থমকে দিতে পারে। ইরানের আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হল এক্সেস অফ রেজিস্ট্যান্স। ইসলামিক বিপ্লবের পর ইরান বুঝতে পেরেছিল টিকে থাকতে হলে তাদের আদর্শ বাইরের দেশগুলোতেও ছড়িয়ে দিতে হবে, কারণ ইরান ও তার প্রধান শত্রু ইসরায়েলের মধ্যবর্তী দেশগুলো ছিল আরব রাষ্ট্র এবং এরা একসময় ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাদ্দাম হোসেনকে সাহায্য করেছিল। তাই ইসরায়েল ও ওই আরব দেশগুলোকে মোকাবেলা করার জন্য ইরান এমন একটি পরিকল্পনা গ্রহণ করে যার মাধ্যমে তারা তাদের শত্রুদের ক্রমাগত হুমকির মুখে রাখতে পারে। ইরান সেই সমস্ত গোষ্ঠীগুলোকে সমর্থন করে যারা ইসরায়েলের বিরোধিতা করে, যেমন ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ার ফাতেমিয়া ব্রিগেড, ইরাকের প্রতিরোধ যোদ্ধা ও ইয়েমেনের হুথি। এই পুরো নেটওয়ার্কটি এক্সেস অফ রেজিস্ট্যান্স নামে পরিচিত, যদিও আমেরিকা এটিকে এক্সেস অফ ইভেল বা শয়তানের অক্ষ বলে অভিহিত করে। ইরান পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে মনে করা হয়। এই কারণেই আমেরিকা ও ইসরায়েল বারবার ইরানকে এই পথে বাধা দেওয়ার চেষ্টা করছে। যদি আমেরিকা ইরানের ওপর বোমা হামলা শুরু করে, তবে ইরান সম্ভবত তাদের পারমাণবিক বোমা তৈরির প্রক্রিয়া আরও দ্রুত করবে, যা শেষ পর্যন্ত ইরানকে একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করতে পারে। ভূরাজনৈতিক প্রেক্ষাপটে আরও কিছু বিষয় বিবেচনা করা প্রয়োজন। আজকের বিশ্বে এমন কিছু দেশ রয়েছে যারা ইরানের ধ্বংস চায় না, যার মধ্যে রাশিয়া ও চীন অন্যতম। মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমানোর ক্ষেত্রে ইরান একটি মধ্যস্থতাকারী শক্তি হিসেবে কাজ করে। তাই ভবিষ্যতে ইরানের ওপর আক্রমণ হলে রাশিয়া, চীন, এমনকি উত্তর কোরিয়াও ইরানকে সাহায্য করতে পারে। এমনকি ভারতের জন্যও ইরানের শান্তি বজায় থাকা অত্যন্ত জরুরি। ভারত ভবিষ্যতে ইউরোপ ও ভারতের মধ্যে একটি অর্থনৈতিক করিডোর তৈরি করতে চায় এবং সেই করিডোরের বাণিজ্য পথ ইরানের ওপর দিয়েই যাবে। এছাড়াও ভারত ইরানের চাবাহার বন্দরে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। ভবিষ্যতে ভারত ইরান থেকে সস্তা তেল কিনতে আগ্রহী, যা ভারতীয় অর্থনীতিতে সহায়ক হবে। ভৌগোলিক অবস্থান, প্রক্সি যুদ্ধ এবং সামরিক শক্তির দিক থেকে ইরান নিঃসন্দেহে একটি শক্তিশালী দেশ, কিন্তু যুদ্ধের ময়দান সবসময় অপ্রত্যাশিত। তাবড় সামরিক জেনারেলদের পরিকল্পনা ও প্রকৃত যুদ্ধে ব্যর্থ হতে দেখা যায়। আজ আমেরিকা ইরানের ওপর বোমা বর্ষণ করলে ইরান তার কতটা জবাব দিতে পারবে বা তাদের অর্থনীতি কতটা ভেঙে পড়বে তা অনুমান করা কঠিন। রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করেছিল, তখন অনেকেই ভেবেছিল এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না। 3 বছর পরেও সেই যুদ্ধ চলছে। এমনকি আমেরিকা ও ভিয়েতনাম ও আফগানিস্তানে পরাজয়ের শিকার হয়েছে। সাদ্দাম হোসেন কেন ইরানের উপর আক্রমণ করেছিলেন, সেই ইতিহাসও আমাদের মনে রাখা প্রয়োজন। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও ইরানকে ধ্বংস করা সহজ হবে না। দেশটির ভৌগোলিক বৈশিষ্ট্য, শক্তিশালী সামরিক বাহিনী এবং আঞ্চলিক মিত্রদের সমর্থন ইরানকে একটি কঠিন প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শেষ পর্যন্ত কী ঘটবে তা সময় বলবে, তবে ইরানের দীর্ঘ ও কঠিন ইতিহাস প্রমাণ করে এই প্রাচীন সভ্যতা সহজে নতি স্বীকার করার পাত্র নয়। নাটকের পর নাটক,
দাবার ছকে ঘুঁটে পড়ে নতুনভাবে এ যেন এক কূটনৈতিক ভূমিকম্প। 21 এপ্রিল 2025 ভ্লাদিমির পুতিন একটি কলম তুলে ধরলেন, আর ঠিক সেই মুহূর্তেই পাল্টে গেল বিশ্বশক্তির হিসাব। ট্রাম্প হতবাক, নেতানিয়াহু নিঃশব্দ, আর ইরান যেন গর্বের হাসি লুকোতে পারছে না। পুতিনের সেই কলমের আঁচড়ে জন্ম নিল এক ঐতিহাসিক 20 বছরের কৌশলগত অংশীদারিত্ব। রাশিয়া ও ইরান এখন আর শুধু প্রতিবেশী নয়, তারা এখন আনুষ্ঠানিকভাবে মিত্র। এই চুক্তি শুধু একটি কাগজ নয়, এটি হলো শক্তির ঘোষণা, প্রতিরোধের কাব্য, প্রভাব বিস্তারের এক বিশাল পদক্ষেপ। চুক্তিটি প্রথমে জানুয়ারিতে স্বাক্ষরিত হয়, কিন্তু 21 এপ্রিল পুতিন যখন এটি আইনে পরিণত করলেন, তখন তা হয়ে উঠল এক জ্বলন্ত বার্তা। ওয়াশিংটন শোনো, তেল আবিব প্রস্তুত হও। এ চুক্তির ভাষা শান্ত, কিন্তু এর প্রভাব ঝড় তুলছে। তেহরান ও মস্কো সিদ্ধান্ত নিয়েছে অর্থনীতি থেকে সামরিক কৌশল সব খাত একে অপরের হাত ধরে হাঁটবে। তারা জানে শত্রু এক, হুমকি এক, প্রতিরোধ এক। তবে লক্ষণীয়, এই চুক্তিতে নেই কোনো পারস্পরিক প্রতিরক্ষা ধারা। ইরান আক্রমণের শিকার হলে রাশিয়া বাধ্য নয় তাকে বাঁচাতে, কিন্তু তার মানে কি সম্পর্ক দুর্বল? মোটেও না। এর মধ্যে রয়েছে এমন কিছু ব্যবস্থাপনা যা ভবিষ্যতের যুদ্ধ কৌশল পাল্টে দিতে পারে। চুক্তির কেন্দ্রবিন্দু হলো একটি সামরিক কর্মী গোষ্ঠীর গঠন, যাদের কাজ হবে প্রতিরক্ষা সহযোগিতার রূপরেখা তৈরি ও বাস্তবায়ন। এই কর্মসূচির আওতায় থাকবে সামরিক বিশেষজ্ঞ প্রতিনিধিদের বিনিময়, জ্ঞান ও কৌশল আদান প্রদানের মাধ্যমে শক্তি বৃদ্ধি। রাশিয়ান ও ইরানি নৌবাহিনীর বন্দর সফর, দূরত্ব কমবে, বোঝাপড়া বাড়বে। যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, সামরিক প্রস্তুতির ক্ষেত্রে ঐক্য গড়ে তোলা, ক্যাডেট ও প্রশিক্ষকদের বিনিময়, ভবিষ্যতের সৈনিকদের একই ধাঁচে গড়া, আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশগ্রহণ, বিশ্বমঞ্চে একত্র অবস্থান, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। শক্তি শুধু বন্দুক নয়, সম্পর্কেরও। সমুদ্রে যৌথ উদ্ধার ও জলদস্যুতা প্রতিরোধ অভিযান, একসাথে রক্ষা করবে নৌপথ। এ যেন শুধু সামরিক সম্পর্ক নয়, একে বলা যায় আত্মিক বন্ধন। রাশিয়া ও ইরান একসঙ্গে একটি নতুন পথ গড়ে তুলছে, যেখানে পশ্চিমা প্রভাব রোধ করা সম্ভব। এখানেই রয়েছে টুইস্ট। চুক্তিটি সেনা জোট না হলেও এটি এতটাই গভীর যে অনেকেই একে অঘোষিত জোট বলে মানছে। বিশেষত যখন আমেরিকা ও ইরানের মধ্যে পারস্পরিক উত্তেজনা তুঙ্গে, এই চুক্তি যেন ইঙ্গিত দেয় তেহরান একা নয়। ইরান ও রাশিয়া দুই দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার, কিন্তু তারা মাথা নিচু করেনি, বরং নিষেধাজ্ঞার পাথর দিয়েই তারা গড়ে তুলেছে প্রতিরোধের প্রাসাদ। তাদের এই একতা যেন বলে, আমরা এখন আর প্রতিক্রিয়া দিই না, আমরা নেতৃত্ব দিই। তেহরানের দিকে ঘোর সন্দেহের চোখে তাকিয়ে আছে ইসরায়েল। তারা জানে এই জোট শুধু কূটনীতির নয়, এটি সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের পূর্বাভাসও হতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল এখন হয়তো আন্তর্জাতিক চাপ বাড়াবে, নয়তো হামলার প্রস্তুতি নেবে। ইসরায়েলও থেমে নেই, তারা তাদের সামরিক অবস্থান জোরদার করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে, কিন্তু মস্কো তেহরানের পাশে, শক্ত হাতে। এখানে আরও একটি মোচড় আছে। চীন, উত্তর কোরিয়া, রাশিয়া ও ইরান, এই চতুর্মুখী জোট যেন এক নতুন শক্তির মেরু তৈরি করছে। তারা সম্মিলিতভাবে যুদ্ধ করছে নিষেধাজ্ঞার বিরুদ্ধে, নেতৃত্ব দিচ্ছে সামরিক সহযোগিতার মঞ্চে। তারা পশ্চিমের চোখে বিচ্ছিন্ন হলেও বাস্তবে তারা একত্র। তারা জানে ক্ষমতার খেলায় কৌশলী চাবিকাঠি, আর সেই কৌশলের কেন্দ্রে এখন ইরান, রাশিয়া এবং তাদের অটুট সমঝোতা। তাদের চুক্তি, তাদের বন্ধন, তাদের অভ্যন্তরীণ ঐক্য, এগুলি একসাথে এক অপ্রতিরোধ্য ফ্রন্ট গড়ে তুলেছে। পুতিনের মাস্টার স্ট্রোক সম্পন্ন হয়েছে। তিনি কেবল একটি চুক্তিতে সই করেননি, তিনি এক নতুন যুগের সূচনা করেছেন। এ যুগ প্রতিরোধের, এ যুগ আত্মনির্ভরতার, এই যুগ এক নতুন বিশ্ব ব্যবস্থার। এখন সময় প্রশ্ন করার, কে থাকবে কোন পক্ষের পাশে? আমেরিকা কি নতুন কৌশল আনবে? ইসরায়েল কি ধৈর্য হারাবে? আর তেহরান ও মস্কো, তারা কি শুধুই প্রতিক্রিয়া দেবে নাকি নেতৃত্ব দেবে? বিশ্ব তাকিয়ে আছে। দাবার বোর্ড সাজানো, পুতিন চাল দিয়েছেন, এবার পালা বাকিদের। এটাই পুতিনের মাস্টার স্ট্রোক, এটাই ইরান রাশিয়া যুগের সূচনা, এটাই ইতিহাসের নতুন অধ্যায়। আর ইতিহাস সবসময় সাহসীদের পক্ষেই কলম চালায়। যখন দুই পক্ষ আলাদা কক্ষে বসে, তখন শুধু আলোচনা চলছে না, চলছে ইতিহাসের ভারসাম্য বদলে দেওয়ার খেলা। চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, তার আগে রাশিয়া সফর। এই কূটনৈতিক সফরগুলোর মাঝে প্রশ্নটা তীব্রভাবে ফিরে আসে, ইরান কি একা সামলাতে পারবে যুক্তরাষ্ট্রকে?
বিশ্বব্যাপী উত্তেজনা যখন টকবক করে ফুটছে, তখনই ওয়াশিংটনের সঙ্গে ইরানের পরমাণু আলোচনা আবার শুরু হয়েছে। তবে এটি কোনো সাধারণ বৈঠক নয়। এই আলোচনায় মুখোমুখি নয় ইরান যুক্তরাষ্ট্র, তারা বসে আছে আলাদা কক্ষে। ওমানি মধ্যস্থতায় তারা বিনিময় করছে বার্তা। শব্দের পেছনে চলছে চাপ, ঝুঁকি আর হিসেবের খেলা। আর এই আবহে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর স্পষ্ট করে জানিয়ে দিল, তেহরান আলোচনার টেবিলে একা নয়। তারা জানিয়ে দিচ্ছে, আমরা কেবল নিজেদের হয়ে কথা বলি না, আমাদের কণ্ঠে শোনা যায় বেইজিং আর মস্কোর প্রতিধ্বনি। রাশিয়া চীন ছাড়াই ইরান কি পারে, এই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। কারণ ইতিহাস বলছে, ইরান একা গেলে প্রতারণা ঘটে। 2015 সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র যেভাবে একতরফাভাবে বেরিয়ে গিয়েছিল, সেটি এখন তেহরানের চেতনার গভীরে গাঁথা। আর এখন ট্রাম্প আবার ফিরে এসেছেন। তার ইরান বিরোধী অবস্থান আগের চেয়ে বেশি আগ্রাসী। এই পরিস্থিতিতে ইরান বুঝে গেছে, পাশে শক্ত মিত্র না থাকলে আলোচনার ফলাফল আবারও হতাশার হবে। তাই তারা চীন ও রাশিয়ার সঙ্গে পরামর্শ করে এক একটি পদক্ষেপ নিচ্ছে। রাশিয়া ও চীন শুধু মিত্র নয়, বর্ম। মস্কো সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করে বলেছিলেন, পারমাণবিক ইস্যুতে তারা সবসময় রাশিয়া চীনের সঙ্গে ঘনিষ্ঠ পরামর্শ করে। চীন সফরের উদ্দেশ্যও ছিল এক, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে বেইজিং এর মতামত নেওয়া। এটি কেবল কূটনৈতিক সৌন্দর্য নয়, এটি একটি কৌশলগত বার্তা। ইরান বলছে, তোমরা যদি ভাবো আমি একা, তবে ভুল করো। চীন রাশিয়া আছে পেছনে, আশেপাশে, আছে কাঁধে কাঁধ মিলিয়ে। বিশ্লেষকরা বলছেন, এই পরাশক্তির সক্রিয় অংশগ্রহণ ইরানকে কূটনৈতিক সাহস দিয়েছে। এটা শুধুই তেহরানের শক্তি নয়, এটি এখন একত্রে রাশিয়া, চীন ও ইরানের সম্মিলিত বল। এই ত্রিমুখী জোট এখন একটি কূটনৈতিক দুর্গ। চীন যেমন ইরানের তেল ক্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তেমনি রাশিয়া দিচ্ছে পরমাণু কর্মসূচিতে কৌশলগত সহায়তা। এই দুই শক্তিকে পাশ কাটিয়ে ইরান কোনো সিদ্ধান্ত নেবে, এটা ভাবাই বাস্তব বিরোধী। যুক্তরাষ্ট্রের পুরনো ছক, কিন্তু নতুন প্রতিপক্ষ। যুক্তরাষ্ট্রের কৌশল নতুন কিছু নয়। তারা লিবিয়া, ইরাক, আফগানিস্তান সব জায়গাতেই একই খেলা খেলেছে। একদিকে শান্তির হাতছানি, অন্যদিকে যুদ্ধ বিমানের গর্জন। এবারও সেই ছক। মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে পরমাণু বোমারু বিমান। সিরিয়ায় ইসরায়েলি ঘাঁটিতে সামরিক সরবরাহ পাঠানো হয়েছে। সবই চাপ তৈরি করার জন্য, একটি বার্তা দেওয়ার জন্য, তোমরা না শুনলে আমরা বল প্রয়োগ করব। কিন্তু সমস্যা হলো, ইরান আর 2015 সালের ইরান নেই। এখন তারা শুধু রিভলিউশনারি গার্ড বা কাসেম সোলাইমানি নির্ভর নয়, তারা এখন এক পূর্ণাঙ্গ কৌশলগত জোটের অংশ। অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ইরানের ভেতরে টানাপোড়েন। তবে সবকিছুই একমুখী নয়। ইরানের ভেতরেও এই আলোচনাকে ঘিরে রয়েছে দ্বিধা। ক্ষমতাসীনদের একাংশ মনে করে, এই আলোচনা আসলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একটি চাল। তারা গাদ্দাফির পরিণতি টেনে আনছে। বলছে, সমঝোতা করলেই নিরাপত্তা আসে না, বরং ধ্বংস আরো দ্রুত আসে। এই অভ্যন্তরীণ চাপ ইরানের সিদ্ধান্ত গ্রহণে বড় প্রভাব ফেলতে পারে। তাহলে কি যুদ্ধ নাকি জোটবদ্ধ প্রতিরোধ? এই প্রশ্ন এসে দাঁড়ায় সবকিছু। ইরান আলোচনায় রাজি, কিন্তু একা নয়। তারা রাশিয়া চীনের মতামত ছাড়া কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে যাবে না, এটা এখন নিশ্চিত। কারণ তাদের এই সম্পর্ক কেবল কূটনৈতিক নয়, এটি নিরাপত্তার রক্ষা কবচ। রাশিয়া ও চীনকে নিয়ে গঠিত এই জোট এখন ইরানের অস্তিত্ব রক্ষার অংশ। এই কূটনৈতিক ত্রিভুজ শুধু কথার খেলা নয়, এটি এখন আন্তর্জাতিক রাজনীতির এক অপ্রতিরোধ্য ফ্রন্ট। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুকণায় যখন সূর্যাস্ত যায়, তখন রক্তিম আলোয় জেগে ওঠে এক প্রশ্ন, এই অঞ্চলে কি কখনো শান্তি আসবে, নাকি প্রতিবারই নতুন যুদ্ধের অঙ্কুরে শাসন করবে আগুন? ইতিহাস তার চেনা পথে হাঁটছে। ঘড়ির কাঁটা যেন আবার সেই পুরনো রক্তাক্ত ক্ষণে ফিরে যাচ্ছে, যেখানে ইরান ও যুক্তরাষ্ট্র পরস্পরের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে, আর ইসরায়েল তাদের কাঁধের উপর চিন্তার পাহাড়ে নিয়ে দুশ্চিন্তার সাগরে। ইসরায়েল জানে সামনের ঝড় নিছক হাওয়া নয়, কারণ তেহরান এখন আর শুধু গল্পের নাম নয়, এটা এক বাস্তব পরাশক্তি, যার কণ্ঠে গর্জে ওঠে পারস্যের গর্ব, শিরায় বহে সাহাব, ফাতেহ আর খাইবার ক্ষেপণাস্ত্রের জ্বলন্ত প্রতিজ্ঞা। ইসরায়েলি বিমান ঘাঁটিগুলো রূপ নেয় যুদ্ধে পরিণত অনুশীলনের মাঠে। তারা ইরানি ক্ষেপণাস্ত্র হামলার অনুকরণে বিশাল মহড়া চালায়। বিমান উঠেছে, সাইরেন বাজছে, আকাশে চক্কর দিচ্ছে, এক সম্ভাব্য যুদ্ধের ভয়াল প্রতিচ্ছবি। এই মহড়া কেউ বলে আত্মরক্ষার প্রয়াস, কেউ বলে যুদ্ধের প্রস্তুতি। কিন্তু বাস্তবতা এটাই, ইসরায়েল মনে করছে তেহরানের আগুন আর অনেক দূরে নয়।
ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা কিছুটা এগোলেও তাতে একেবারেই সন্তুষ্ট নয় ইসরায়েল, বরং তারা বিস্মিত এবং উদ্বিগ্ন। আর সেই উদ্বেগ থেকেই ইসরায়েলি বিমান বাহিনী IAF মহড়া চালিয়েছে, যেখানে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার অনুকরণ করা হয়েছে। ইরান গত বছর এপ্রিল এবং অক্টোবরে সরাসরি ইসরায়েলি বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছিল। তাদের ক্ষেপণাস্ত্র উড়ে এসেছিল যেন আগুনের বার্তা, যেন পারস্যের কবিতা, যেন শাহনামার নতুন অধ্যায়। ইসরায়েল বলছে ইরান যদি আবার বড় হামলা চালায়, যেমন তারা এর আগে অপারেশন ট্রু প্রমিস 1 ও 2 এর সময় করেছিল, তাহলে তার জন্য প্রস্তুত থাকতেই এই মহড়া। তারা আশঙ্কা করছে এমন আরেকটি বড় আক্রমণ সামনে অপেক্ষা করছে। এই খবর জানিয়েছে সম্প্রচার সংস্থা কান। প্রতিবেদন বলছে এই মহড়া মূলত ইরানের সম্ভাব্য বড়সড় হামলার অনুকরণে করা হয়েছে। বিশেষ করে ইসরায়েলের বিমান ঘাঁটিগুলোতে এমন আক্রমণ হলে তার মোকাবেলা কেমন হবে সেটি পরীক্ষা করাই ছিল এই মহড়ার উদ্দেশ্য। এমন প্রেক্ষাপটে বসছে ইরান যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার পারমাণবিক আলোচনা। এই আলোচনা যেন এক সুতার টান, একদিকে কূটনীতির আশা, অন্যদিকে পারমাণবিক ছায়ার ভয়। এই আলোচনায় অংশ নিচ্ছে দুই পুরনো প্রতিপক্ষ। 2015 সালে যাদের মাঝে একবার শান্তির ছায়া নেমেছিল, সেই স্মৃতি আজ ম্লান। কারণ এখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আর নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে দুই পক্ষের মধ্যে গভীর মতবিরোধ রয়ে গেছে। ইসরায়েলের শঙ্কা, ইসরায়েলের বিশ্বাস, এই আলোচনায় ব্যর্থ হলে ইরান এমন এক পথে এগিয়ে যাবে যেখান থেকে ফেরার আর উপায় থাকবে না। তারা আশঙ্কা করছে পারমাণবিক অস্ত্রের অধিকারী একটি ইরান মানে ইসরায়েলের অস্তিত্বই চ্যালেঞ্জের মুখে। আর ইরান, তারা জানে যুক্তরাষ্ট্র তাদের উপর নিষেধাজ্ঞার বোঝা চাপিয়ে রেখে বিশ্বে একতরফা আধিপত্য চালাতে চায়। তারা জানে পশ্চিমারা কখনো চায় না পারস্যের ছেলে মাথা তুলে দাঁড়া। তবে এই ইরান 1953 এর ইরান নয়। এখন তারা নিজের ক্ষেপণাস্ত্র তৈরি করে, নিজের প্ল্যান বানায়, নিজের ভাগ্য লেখে। তারা জানে আমেরিকা শুধু আলোচনায় বসে না, প্রয়োজনে ঘায়েলও করে। দুই পথ, দুই ভবিষ্যৎ। এই মুহূর্তে আলোচনার সফলতা অথবা ব্যর্থতা শুধু দুটি দেশের সম্পর্ক নির্ধারণ করছে না, এটা নির্ধারণ করছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, বিশ্ব রাজনীতির ছন্দ, এমনকি এক নতুন যুদ্ধের সম্ভাব্য সূত্রপাত। ইসরায়েলি বিমান বাহিনীর মহড়া তাই নিছক সামরিক মহড়া নয়, এটা এক ঘোষণা তেল আবিব তৈরি। যদি ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের পথে এগোয়, তবে ইসরায়েল কেবল পেছনে বসে থাকবে না, কিন্তু ইরানও জানিয়ে দিয়েছে যুদ্ধ চাইলে যুদ্ধ, প্রতিরোধ চাইলে প্রতিরোধ। তাদের আকাশে উঠছে ড্রোন, তাদের ক্ষেপণাস্ত্র আজ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রযুক্তির নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার শাসনামলে ইরানে সামরিক হামলার জন্য ইসরায়েল ও আমেরিকার যৌথ পরিকল্পনা স্থগিত করেছেন। ইসরায়েল এই তথ্য ফাঁস হওয়াকে ইরানের ওপর চাপ তৈরির একটি কৌশল হিসেবে ব্যাখ্যা করেছে। তাদের মতে এটি ইরানকে পারমাণবিক চুক্তির দিকে ঠেলে দেওয়ার একটি কূটনৈতিক প্রচেষ্টা। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝখানে গোটা দুনিয়া তাকিয়ে আছে এক শান্তিপূর্ণ সমাধানের দিকে। এটা কোনো সাধারণ যুদ্ধ নয়, এটি এক দুর্বার শক্তির প্রতিশোধের কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের অবিরাম বিমান হামলার মধ্যেও হুথিরা তাদের শক্তি আর সাহস বাড়িয়ে চলেছে। তারা সেই শক্তি নিয়ে হুমকি দিচ্ছে তাদের পরবর্তী পদক্ষেপ আরো ভয়াবহ হবে। যুদ্ধ পরিষদের বৈঠক শেষে হুথিরা ঘোষণা করেছে তারা এখন আরো আগ্রাসী, ইসরায়েলকে টার্গেট করার জন্য প্রস্তুত। আমেরিকার আগ্রাসনের কোনো প্রভাব নেই। 22 এপ্রিল হুথিরা এক রক্ত গরম করা বার্তা প্রকাশ করে, যা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। তারা দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 1000 বিমান হামলা তাদের সামরিক সক্ষমতাকে একদমও নড়াতে পারেনি। আমাদের দেশের বিরুদ্ধে শুরু হওয়া আমেরিকান আগ্রাসন, যার মধ্যে প্রায় 1000 বিমান হামলা ছিল, আমাদের সামরিক সক্ষমতাকে 1% প্রভাবিত করেনি, হুথিরা ঘোষণা করেছে। তাদের আত্মবিশ্বাস আকাশচুম্বী, এটি কিছুই করেনি। আমরা সকলের কাছে নিশ্চিত করছি যে আমরা এখনো আমাদের সমস্ত শক্তি এবং আমাদের সামরিক অস্ত্রাগার ধরে রেখেছি, এবং আমরা দ্রুত আমাদের সামরিক সক্ষমতা, যার মধ্যে আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে, বিকাশ করতে চলেছি। ইসরায়েলের জন্য কঠোর বার্তা। এতদিনের শত্রু ইসরায়েল এখন তাদের লক্ষ্য। যা আসছে তা ইহুদিবাদী সত্তার জন্য আরো কঠোর হবে, যা সবচেয়ে বেদনাদায়ক এবং শক্তিশালী আঘাত পাবে, হুথিরা সতর্ক করে দিয়েছে।
এর অর্থ কি? এক ভয়াবহ প্রতিশোধের ইঙ্গিত। তারা জানিয়ে দিয়েছে যে কেউ তাদের দেশে আক্রমণ করবে তারা শিগগিরই পরাজিত হবে এবং তারা কিছুই অর্জন করতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান যা ডিয়েগো গার্সিয়া দ্বীপে মোতায়েন করা হয়েছে তা হুথিদের নতুন শত্রু। এরই মধ্যে হুথিরা তাদের সামাজিক মিডিয়া অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছে যা স্পষ্টভাবে এই বিমানগুলোকে আক্রমণের জন্য চ্যালেঞ্জ করছে। এই ছবিটি শুধুই একটি হুমকি নয়, একটি ঘোষণা। তারা বুঝিয়ে দিচ্ছে তাদের প্রতিরোধের শক্তি এবং ক্ষমতা আরও বৃদ্ধি পাচ্ছে। তারা প্রস্তুত। মার্কিন বোমারু বিমানকে উপহাস। চলমান বোমা বর্ষণ সত্ত্বেও হুথিরা তাদের অবস্থানে অবিচল রয়েছে। তারা যতই হামলা চালাক না কেন আমাদের কিছুই হবে না, তারা দাবি করে। এটি ছিল এক অসীম সাহসিকতার চিহ্ন। মার্কিন বিমান হামলা সত্ত্বেও হুথিরা তাদের সেনাবাহিনী ও সামরিক শক্তি অক্ষত রেখে চলে। তাদের মানসিকতা পরিষ্কার, এই যুদ্ধের শেষ তারা হবে না, বরং তাদের শত্রুরাই পরাজিত হবে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা তীব্রতর হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা, বিশেষ করে ইসরায়েল যতই আক্রমণ চালাক, হুথিরা ততই সাহসী হয়ে উঠছে। তারা একে একে প্রমাণ করে চলেছে যে হামলা তাদের শক্তিকে ভেঙে ফেলতে পারে না, আর প্রতিরোধের প্রস্তুতিও তাদের মধ্যে শক্তিশালী। আজ তারা একাধিক আক্রমণের পরেও অটুট, আর আগামী দিনগুলোতে তারা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। তবে হুথিরা শুধু আক্রমণ করতে প্রস্তুত নয়, তারা নিজেদের শক্তি আরো দৃঢ় করতে রীতিমতো পরিকল্পনা করছে। তারা তার পরবর্তী প্রতিরোধ যুদ্ধের জন্য নিজস্ব প্রতিরক্ষা মেকানিজম গড়ে তুলছে, যেখানে বিশেষ বাহিনীর আক্রমণ ছাড়াও বড় ধরনের হামলা হতে পারে। ইয়েমেনের পরিস্থিতি দিন দিন আরো ভয়াবহ হয়ে উঠছে। বিশেষ করে হুথিরা যখন প্রস্তুত, তারা তীব্র আক্রমণের জন্য উন্মুখ। ইয়েমেনি সরকারের প্রস্তুতি আর মার্কিন বিমান হামলা মিলিয়ে সামনে কি অপেক্ষা করছে তা এখন পরিষ্কার। একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ যা সমাপ্তি হতে সময় নেবে। হুথিরা তাদের শক্তি জোরালো করছে। তাদের ওপর যত আক্রমণ হচ্ছে ততই তারা ফিরে আসছে আরো কঠোরভাবে। আলোচনার নাটক মঞ্চস্থ হচ্ছে মধ্যপ্রাচ্যে। ইতিহাসের পাতায় আগুনে অক্ষরে আঁকা হচ্ছে এক নতুন অধ্যায়। ইরানের IRGC কি হামাসের পরবর্তী বড় অভিযানের কথা প্রকাশ করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বাঁচাতে পারবে না, ট্রাম্পের প্রতি IRGCর বড় ধরনের সতর্কবার্তা। এ যেন গর্জে ওঠা কোনো অদৃশ্য বাজ, সাহসের সুরে ভরপুর ঘোষণার রণহুঙ্কার। ইরানের এলিট ফোর্স IRGC আবারও কটাক্ষ ছুঁড়েছে বিশ্বের ক্ষমতাধরদের দিকে। গাজায় চলমান রক্তাক্ত যুদ্ধের মাঝে তারা উপহাস করেছে আমেরিকা ও ইসরায়েলকে। একটা জাতির কণ্ঠ থেকে ভেসে এসেছে অঙ্গীকার, শুধু প্রতিরোধ নয় বরং শেষ রায় দেওয়ার ঘোষণা। IRGC বলেছে যে প্রতিরোধ গোষ্ঠীগুলো ইসরায়েলকে লজ্জাজনক অস্তিত্বের অবসান ঘটাবে, যেন তারা বলে দিচ্ছে শেষ বাঁশি বাজতে চলেছে, এই নাটকের শেষ দৃশ্যের পর্দা নামতে চলেছে। IRGCর বিবৃতিতে বলা হয়েছে যে মার্কিন সমর্থন ইসরায়েলকে ধ্বংস থেকে রক্ষা করতে পারবে না। এই উচ্চারণ যেন বজ্রপাত, আকাশ কাঁপানো, মাটি কাঁপানো। আর তার মাঝে ইরানের বিপ্লবী গার্ড এমনকি আল আকসা মসজিদ মুক্ত করার অভিযানের ইঙ্গিত দিয়েছে। বুক ফাটানো উচ্চারণ, আল আকসা মসজিদের মুক্তি বিশ্বব্যাপী মিডিয়ার শীর্ষ শিরোনামে পরিণত হবে বলেছে IRGC। এই শব্দ নয় কেবল বাক্য, এ যেন বারুদের ঘ্রাণ, আগুনের ইঙ্গিত। বিবৃতি এসেছে এমন একদিনে যেদিন গত বছর নিহত IRGC সৈন্যদের প্রথম বার্ষিকী। IRGC সেনাদের মনে পড়ে যাচ্ছে দামেস্কে সেই রাতের ঘটনা। দামেস্কে ইরানি কনসুলেটে IDF হামলায় 2 ইরানি কমান্ডার নিহত হন। সেই ক্ষত এখনো চলছে। আর সেই ক্ষত থেকে উচ্চারিত হলো অঙ্গীকার। প্রতিরোধ ফ্রন্ট, বিশেষ করে সাহসী ফিলিস্তিনি যোদ্ধারা যারা এখন ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন জাতির মহান সমর্থন এবং সংহতি উপভোগ করছে, অবশেষে ফিলিস্তিনিদের দখলদারদের লজ্জাজনক অস্তিত্বের অবসান ঘটাবে। এই ভাষ্যে যেন একটা সময় শেষ হয়ে আসছে, একটা চেতনা তার পালে হাওয়া পাচ্ছে। এই অবস্থার মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী IDF গাজার অবরুদ্ধ এলাকায় তাদের অভিযান আরও জোরদার করেছে। বাড়তে থাকা সামরিক হামলার কারণে গাজার সাধারণ মানুষকে যুদ্ধের এলাকাগুলো থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 6 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির পর নতুন করে ইসরায়েল বড় ধরনের হামলা শুরু করেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, আইডিএফ এর এই অভিযানের লক্ষ্য গাজা উপত্যকাকে ভাগ করা। তিনি আরও দাবি করেছেন, এই সামরিক চাপের মাধ্যমে হামাসকে জিম্মিদের ফেরত দিতে বাধ্য করা হবে। বিধ্বংসী ও অত্যাধুনিক মরুপ্রান্তরে ঝড় তুলে ইরান উন্মোচন করল নতুন অস্ত্র। ইরানি সেনারা দৃপ্ত কণ্ঠে ঘোষণা করল, জন্ম হয়েছে এক বিধ্বংসী যন্ত্রের, যা ধ্বংস করে দিবে শত্রুদের। ওদের কণ্ঠে রুদ্র সুর, 2000 কিলোমিটার দূরত্বের মধ্যে যা কিছু আছে সব নিশ্চিহ্ন হয়ে যাবে। আকাশের বুকে উঠে এসেছে এক ইস্পাত ডানা, নাম তার আরশ, পরিচয় বিধ্বংসী। আরশ 2 এটি শুধু একটি ড্রোন নয়, এটি এক নিঃশব্দ ঝড় যা ছুটে চলে মৃত্যু বয়ে আনার জন্য। রাডারের চোখ এড়িয়ে বাতাসের বুকে ছাপ ফেলে। ইরানের সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি তিনি প্রশংসায় ভরিয়ে দিলেন আরশ 2কে। বললেন, এটি শুধু প্রযুক্তির ফল নয়, এটি ইরানি প্রতিরক্ষা শক্তির প্রতিচ্ছবি। আরশ 2 যেন সেই সূর্য যা মধ্যপ্রাচ্যের আকাশে ইরানের আধিপত্যের আভাস ছড়িয়ে দেয়। ড্রোনটি এটি নিখুঁততা এবং নির্ভুলতার এক জীবন্ত রূপ। তার চোখে লক্ষ্যবস্তুর হাড় গোড় পর্যন্ত দেখতে পাওয়ার ক্ষমতা, তার বুকে বহন করা বারুদের ওজন যেন ইতিহাসের প্রতিশোধ। এটি আত্মঘাতী, কিন্তু তার আত্মত্যাগে যে ক্ষয় তা এককালের যুদ্ধের নিয়মকেও বদলে দিতে পারে। এটি শুধু একবার নয়, একাধিকবার ঘুরে দেখে, শত্রুর শেষ নিঃশ্বাসের ঠিক আগ মুহূর্তে আঘাত হানে। পরিকল্পিত, সংযত, কিন্তু ধ্বংসাত্মক। এই প্রযুক্তির ভিত্তি, এই আগুনের বীজ রোপণ করেছিল এক পুরনো যুদ্ধ স্মৃতি, আরশ 1। কামিকাজে আত্মঘাতী ড্রোন, যেটি 2019 সালের জানুয়ারিতে ইরানের সামরিক মহড়ায় আকাশে উড়ে উঠেছিল। মাকরান উপকূলের পোর্টেবল লঞ্চার থেকে ছোড়া হয়েছিল সেটি। আরশ 1 এর সেই পুরনো কাহিনী নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। আরশ 2কে বলা হয় উন্নতির পরিণাম, যান্ত্রিক বুদ্ধিমত্তার নবনির্মিত বাহন। এটি শুধু প্রযুক্তি নয়, এটি ইরানের জাতীয় গর্বের মূর্ত প্রতীক। ইরানি কর্মকর্তারা প্রতিটি উন্মোচনের সঙ্গে যেমন করেন, এবারও জানিয়ে দিলেন, এই অস্ত্র, এই শক্তি, এই ধ্বংসাত্মক সৌন্দর্য শুধুই প্রতিরক্ষার জন্য, কিন্তু এক সতর্কতা যেন বয়ে আনলো হাওয়ায়, তারা থামবে না। এই সামরিক উন্নয়নের স্রোত চলবে অপ্রতিরোধ্য গতিতে। ক্ষেপণাস্ত্র শক্তি, হ্যাঁ, তাও আরও বাড়বে, কারণ তাদের মতে আত্মরক্ষাই হলো শ্রেষ্ঠ নীতি। তেহরানের কণ্ঠে শোনা যায় এক অকপট ঘোষণা, আমাদের প্রতিরক্ষা কর্মসূচি নিয়ে কখনো কারো সঙ্গে আলোচনা হবে না। আর সবশেষে যিনি এই আবেগ, এই শক্তির মূল প্রেরণা, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। বারবার তিনি আহ্বান জানিয়েছেন, সক্ষমতা বাড়াও, প্রতিরক্ষাকে শক্ত করে তুলো। শাহেদ ড্রোনের মতো এটি একটি লয়টারিং মিউজিশিয়ান, বা লক্ষ্যবস্তুর এলাকায় আকাশে বিমানের মতোই চক্কর দিতে পারে এমন এক উড়ন্ত আত্মঘাতী বোমা। এটি শাহেদ 136 এর চেয়ে অনেক গুণ দ্রুত উড়তে পারে। আরশ 2 এর ধ্বংস ক্ষমতাও অনেক বেশি। রাশিয়ান সামাজিক মাধ্যমে দেশটির প্রতিরক্ষা খাতে সংশ্লিষ্ট কেউ কেউ আরশ 2 ড্রোনকে আক্ষরিক অর্থে এক ধরনের ক্রুজ মিসাইল বলে উল্লেখ করেছেন। তবে ক্রুজ মিসাইলের চেয়ে এটির গতি বেশ কম, তাতে জ্বালানি খরচও কম হয়, ফলে লক্ষ্যবস্তুর উপরের আকাশে আরো বেশি সময় চক্কর দিতে পারে। আরশ 2 ড্রোন সম্পর্কে খুব বেশি তথ্য জানায়নি ইরান, তবে বিশেষজ্ঞরা মনে করছেন এটি অনায়াসে 2000 কিলোমিটারের বেশি দূরে গিয়ে আঘাত হানতে পারবে, আর ওয়ারহেডের আকার শাহেদ 136 এর চেয়ে অনেকটা বড়। টানটান উত্তেজনা, বাতাসে ঘোরে ক্ষেপণাস্ত্রের হুমকি। ইরান যেন এখন গোললাইন রক্ষা করতে প্রস্তুত, এক চূড়ান্ত রক্ষক, আর তার সামনে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র, শক্তির রাজপুত্র, ঘাইলের খোঁজে। মার্কিন সামরিক হামলার আশঙ্কার মধ্যে ইরান তার প্রতিবেশীদের দিকে তাকিয়ে যেন বলছে, জেগে ওঠো। রয়টার্স জানায়, ইরান এক গুরুগম্ভীর সতর্কতা পাঠিয়েছে আঞ্চলিক রাষ্ট্রগুলোকে, যেন এক ঝড়ো বাতাস মাঠ জুড়ে কান পাতছে। তোমাদের মাটি যেন আমাদের শত্রুর ঘাঁটি না হয়। একজন শীর্ষ ইরানি কর্মকর্তা বলেছেন, ইরান আহ্বান জানিয়েছে যেন কোনো রাষ্ট্র মার্কিন সামরিক বাহিনীকে আশ্রয় না দেয়। প্রতিটি বার্তা যেন এক একটি সতর্ক বাঁশি। রয়টার্স এর খবর অনুযায়ী ইরান আনুষ্ঠানিকভাবে সতর্কতা জারি করেছে ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন এবং তুরস্কের প্রতি। সেই সতর্কীকরণে কেবল শব্দ নয়, ছিল আগুনের গন্ধ। আপনার মাটি থেকে যদি আমাদের লক্ষ্যবস্তুতে আঘাত আসে, তবে সেই মাটিই হবে প্রতিশোধের প্রান্তর।
ইরানি মিডিয়া দাবি করে কুয়েত ইতিমধ্যে বলেছে তারা মার্কিন বাহিনীকে ব্যবহার করতে দেবে না, তারা যেন নিজেদের অবস্থান আগেই পরিষ্কার করে রেখেছে। কিন্তু তুরস্ক তারা বলেছে এই জাতীয় সতর্কতার বিষয়ে তারা কিছুই জানে না, হয়তো এই বার্তাগুলি এসেছে বিকল্প কোনো কূটনৈতিক চ্যানেলে। এই কূটনৈতিক প্রেক্ষাপটে এখন আইআরজিসি বাহিনী পূর্ণ সতর্কতায় তেহরান ওয়াশিংটনের সাথে পরোক্ষ আলোচনার জন্য প্রস্তুত। পরোক্ষ আলোচনা, ইরানি কর্মকর্তা বলেন, ওয়াশিংটনের আন্তরিকতা যাচাইয়ের একটি সুবর্ণ সুযোগ। রাজনৈতিক সমাধানের পথে কতটা তারা আগ্রহী সেটাই এখন দেখা দরকার। কিন্তু যেভাবে উত্তেজনার আঁচ ছড়িয়ে পড়ছে, এ যেন ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখার পর দুদলই মেজাজ হারাচ্ছে। ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব এক অন্যরকম ক্লাসিক, যেখানে আকাশে সমুদ্র পথে রচনা হবে ভাগ্যের ফলাফল। কারণ পারমাণবিক চুক্তির কোনো নিশ্চিত দিগন্ত এখনো দেখা যাচ্ছে না, আর সেই অনিশ্চয়তার আধারে মার্কিন প্রেসিডেন্ট এক সতর্ক গর্জন দিয়েছেন, চুক্তি না হলে আসবে আগুনের বৃষ্টি। এ যেন ঘড়ির কাঁটা শেষ বাঁশির দিকে এগোচ্ছে, আর প্রতিটি সেকেন্ড গুনছে কে প্রথম আক্রমণ করবে, কে রুখবে, আর কে লুটিয়ে পড়বে ধুলো মাটিতে। তবু মাঠে শেষ বাঁশি পড়েনি, আলোচনার সুযোগ বেঁচে আছে, কিন্তু বাতাস ভারী, প্রতিটা নিঃশ্বাসে বারুদের গন্ধ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বাহিনীকে দিয়েছেন উচ্চ সতর্কতার বার্তা। এমন অবস্থায় প্রশ্ন একটাই, এই হুমকির রাগ কি আলো দেখে শেষ হবে, নাকি ফুটবল মাঠের মতোই আরো এক অতিরিক্ত সময়, আরো এক নাটকীয় মোড় অপেক্ষা করছে মধ্যপ্রাচ্যের এই মরুভূমিতে? পুরোটাই কাল্পনিক। ইসরায়েলের মোসাদ এজেন্টদের হাতে একটি গোপন ফাইল, ইরানের ড্রোনগুলো শনাক্তের বাইরে, 24 ঘন্টার মধ্যে সব শেষ। কল্পনা থেকে বাস্তব। রাতের অন্ধকারে যখন নক্ষত্ররা অবাক হওয়ার মতো রহস্যময় আলো জ্বলে ওঠে, তখন ইরানের ভূমিতে এক নতুন ইতিহাসের সুর তালে তালে বেজে ওঠে। ইরানের সাহসী বীর যোদ্ধার দেশে প্রতিটি কোণে জ্বলে উঠছে রণক্ষেত্রের আগুন, আর তাদের শক্তির প্রতীক হয়ে উঠছে নতুন দেশীয় স্মার্ট ক্ষেপণাস্ত্র ও স্মার্ট ড্রোন। আইআরজিসি গ্রাউন্ড ফোর্স তাদের অদম্য আত্মবিশ্বাসের প্রতীক তুলে ধরল একটি মহাকাব্যিক মোড়কে। 200 কিলোমিটার পাল্লার BM-450 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গর্জন। আকাশে হঠাৎ করেই চমকপ্রদ ফাতাহ 360 ক্ষেপণাস্ত্র উন্মোচিত হয়। তার উপগ্রহ নির্দেশিত নিখুঁত লক্ষ্যবস্তুতেই যেন সময় থমকে যায়, আর প্রতিটি স্পন্দনে ইরানের অপরাজেয় আত্মবিশ্বাস স্পষ্ট হয়। হঠাৎই দৃশ্যপটে প্রবাহিত হয় ফাজল 5 মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের ঝলক, যেখানে পিনপয়েন্ট অ্যাকিউরেসি সিস্টেমের নৈপুণ্য ইরানি শত্রুদের মনে কাঁপন ধরাতে যথেষ্ট। যুদ্ধক্ষেত্রের ধূলিকণা ঘোরে, আর এরই মাঝে মুজিব নামের স্বল্প পাল্লার এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম প্রতিরক্ষার সুরে জেগে ওঠে। আকাশে হালকা মৃদু গর্জনের মাঝে মহাজের 6 ও মহাজের 10 এর অসংখ্য ড্রোন 50 থেকে 60 কিলোগ্রামের প্যালেট বহন করে আক্রমণের নতুন অধ্যায় রচনা করে। যুদ্ধক্ষেত্রের মোহরায় ঈর্ষণীয় রহস্যের ছোঁয়া। হাদিদ 110 কামিকাজে ড্রোন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক অনন্য সৃষ্টি। পায়াম্বর-ই-আজম 19 মহড়ার দ্বিতীয় পর্বে প্রতিটি পদক্ষেপ যেন এক রহস্যের ধ্বনি, যা শত্রুর অন্তরে ছড়িয়ে দেয় অনিশ্চয়তার আধার, আর প্রতিটি কৌশলে জ্বলে ওঠে ইরানের অদম্য প্রতিজ্ঞা। শত্রুদের প্রতি ইরানের বিদ্যুৎ স্ফুলিঙ্গ রণতরঙ্গ স্পষ্ট হয়ে ওঠে। তবে কি ইসরায়েলকে ধ্বংস করে দিতে চায় ইরান? মেজর জেনারেল মোহাম্মদ বাকিরের উপস্থিতিতে অনুষ্ঠিত এই প্রদর্শনী শুধু একটি সামরিক প্রশিক্ষণ নয়, বরং এক নতুন যুগের সূচনা, যেখানে প্রতিটি প্রযুক্তিগত উদ্ভাবন জাগায় এক অতল গোপন শক্তির সুর। শ্রুতিমধুর এই রণকাব্যে প্রতিটি ধ্বনি ও প্রতিটি ছন্দে জ্বলে ওঠে এক নতুন যুদ্ধের বার্তা, শত্রুর জন্য এক ধ্বংসাত্মক ভবিষ্যতের ঘোষণা। ইরানের আসল শক্তি মাটির নিচে, ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর, যেখানে লুকানো আছে হাজারো বিশেষ ক্ষেপণাস্ত্র। গত অক্টোবরে ইসরায়েলে হামলা চালিয়েছিল এই অস্ত্রই, আর মজিদ এয়ার ডিফেন্স এটি ইসরায়েলি ড্রোন শনাক্ত করে আকাশেই পুড়িয়ে দেবে।
ইরানের প্রতিটি অস্ত্র আজ ইসরায়েলের বুকে শোকের ছায়া ফেলতে প্রস্তুত, কিন্তু কে জানে হয়তো এই ড্রোনগুলোর ভেতরে লুকিয়ে আছে ইসরায়েলেরই কোনো গুপ্তচর। রহস্য আরো গভীর। বিশ্ব অবাক, ইরান গোপনে তৈরি করল সুপার ট্যাঙ্ক। ইরানের সামরিক শক্তির নতুন বিস্ফোরণ। সুলাইমান 402 কি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে দেবে? ইরান আবারও সবাইকে চমকে দিল। যেখানে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে কোণঠাসা করতে চেয়েছিল, সেখানে ইরান নিজেই তৈরি করল এক ভয়ঙ্কর যুদ্ধযন্ত্র সুলাইমান 402। পুরনো আমেরিকান M60 ট্যাঙ্কে এমনভাবে আপগ্রেড করা হয়েছে যে এটি এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের নতুন দানব। পুরনো M60 থেকে সুপার ট্যাঙ্ক, এটি ছিল একসময় আমেরিকান ডিজাইনের M60A1, কিন্তু ইরান সেটিকে এমনভাবে আপগ্রেড করেছে যে এটি আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। 1 মার্চ 2025 ইরানি সেনাবাহিনী পেল এই নতুন ট্যাঙ্কের প্রথম ব্যাচ। কেন এই ট্যাঙ্ক এত আলোচনা? 105 মিমি সুপার কামান, এটি এত শক্তিশালী যে শত্রুর বর্মভেদ করতে সক্ষম। নতুন ফায়ার কন্ট্রোল সিস্টেম, এখন রাতেও নিখুঁতভাবে টার্গেট ধ্বংস করতে পারবে। স্মার্ট আর্মার সিস্টেম, শত্রুর মিসাইল ঠেকানোর জন্য নতুন প্রযুক্তির রিঅ্যাক্টিভ আর্মার যোগ করা হয়েছে। ডিজিটাল ব্যাটল ম্যানেজমেন্ট সিস্টেম, ইরানের ট্যাঙ্ক বাহিনী এখন আরও শক্তিশালী। এই আপগ্রেড করা ট্যাঙ্কগুলোর আশা ইরানের প্রতিরক্ষা কৌশলে বড় পরিবর্তন আনতে পারে। ইরানের কাছে প্রায় 150টির বেশি পুরনো M60 ছিল। নতুন এই আপগ্রেডের ফলে ইরানের সামরিক বাহিনী আরও শক্তিশালী হয়ে উঠছে। এই নতুন সংস্করণটি আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী, দ্রুতগামী এবং টেকসই। 55 টন ওজনের হলেও এটি ঘন্টায় 50 কিলোমিটার বেগে চলতে পারে। রাতেও ভয়ঙ্কর। উন্নত নাইট ভিশন প্রযুক্তি ব্যবহার করে রাতেও শত্রুকে সহজেই খুঁজে বের করতে পারবে। শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। নতুন প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত হওয়ায় এটি এখন আরও সুরক্ষিত। বিশেষজ্ঞরা কি বলছেন? সামরিক প্রযুক্তি বিশেষজ্ঞ ডক্টর জেফ্রি লুইস বলেছেন, সুলাইমান 402 নতুন ট্যাঙ্ক নয়, তবে এটি ইরানের সামরিক সক্ষমতাকে এক ধাপ এগিয়ে নেবে। সাঁজোয়া যুদ্ধ বিশেষজ্ঞ কর্নেল জন স্পেন্সার মনে করেন, নিষেধাজ্ঞার মধ্যেও ইরান যে M60 আপগ্রেড করতে পেরেছে তা তাদের প্রযুক্তিগত দক্ষতার পরিচয় দেয়। ইরানের সামরিক বাহিনীতে বর্তমানে 1600টিরও বেশি ট্যাঙ্ক রয়েছে, যার মধ্যে পুরনো M60, T-72 এবং চিফটেন ট্যাঙ্ক রয়েছে। তবে আধুনিক যুদ্ধে এই পুরনো ট্যাঙ্কগুলো তেমন কার্যকর ছিল না। এখন সুলাইমান 402 আপগ্রেডের ফলে ইরানের স্থলবাহিনী আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের এই উন্নয়নকে নিষেধাজ্ঞা এড়িয়ে সামরিক শক্তি বৃদ্ধির চেষ্টা বলে মন্তব্য করেছে। ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা প্রধান মেজর জেনারেল ইয়াকভ অমিত্রর বলেছেন, এটি ইরানের যুদ্ধ পরিকল্পনার ইঙ্গিত দেয়, তাই আমাদের সতর্ক থাকা উচিত। সৌদি আরব ও তুরস্ক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও মনে করা হচ্ছে তারা তাদের নিজস্ব ট্যাঙ্ক বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করবে। বিশ্ব রাজনীতি এক জটিল ধাঁধা, যেখানে ক্ষমতা আর ষড়যন্ত্রের জাল বোনা হয়। এই জালে আটকা পড়েছে মধ্যপ্রাচ্য, আর কলকাঠি নাড়ছে আমেরিকা। কিন্তু তাদের আসল উদ্দেশ্য কি? আরব নেতারা কি সত্যিই তাদের হাতের পুতুল? রিপোর্ট আল মায়াদিনের। প্রায় 15 মাস ধরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আক্রমণে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। আরব ও মুসলিম দেশগুলোর বেশিরভাগ নেতা এই গণহত্যার বিরুদ্ধে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তারা চুপ করেছিল, হয়তো ভেবেছিল যে পরিস্থিতি একসময় ঠিক হয়ে যাবে। কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি হুমকি দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা পুরোপুরি ধ্বংস করে সেখানে নতুন করে নির্মাণ করা হবে। এখন আরব দেশগুলোর সামনে দুটি পথ খোলা। 1, মার্কিন ইসরায়েলি পরিকল্পনার সঙ্গে একমত হওয়া। 2, প্রতিরোধ গড়ে তোলা এবং স্বাধীনতার জন্য লড়াই করা। এই পরিস্থিতিতে অনেক আরব নেতা চিন্তিত হয়ে পড়েছেন, কারণ ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে তাদের ক্ষমতা ও দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। গাজায় মার্কিন হামলার বাস্তবতা ও সম্ভাব্য পরিণতি। গাজার ওপর মার্কিন সামরিক আক্রমণ বাস্তবে সম্ভব নয় বলেই মনে হচ্ছে, কারণ মার্কিন সেনাদের বিশাল খরচ হবে এবং অনেক সৈন্য মারা যেতে পারে। আমেরিকান জনগণের বড় অংশই নতুন একটি যুদ্ধে জড়াতে চায় না।
আমেরিকা যদি গাজা দখল করেও ফিলিস্তিনিরা সহজে হাল ছাড়বে না। গাজায় লড়াই দীর্ঘস্থায়ী হলে তা আমেরিকার জন্য আরেকটি ভিয়েতনাম যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে পারে। তবে সরাসরি হামলা না হলেও মার্কিন প্রশাসন অন্য কৌশল নেবে। আরব দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করা, তাদের বর্তমান শাসকদের পরিবর্তন করার হুমকি দেয়া, অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ প্রয়োগ করে তাদের আত্মসমর্পণ করানো। এখন সবচেয়ে বেশি চাপের মধ্যে রয়েছে জর্ডান, মিশর এবং সৌদি আরব। আরব দেশগুলোর শঙ্কা, পরবর্তী লক্ষ্য কারা? জর্ডান। ইসরায়েল চাইলে গাজাবাসীদের জর্ডানে পাঠিয়ে দিতে পারে, যা দেশটিতে বিশাল সংকট তৈরি করবে। এমনকি জর্ডানের সরকার পরিবর্তন করে তাদের পছন্দের শাসক বসানো হতে পারে। মিশর। গাজার পাশে সিনাই মরুভূমি রয়েছে। ইসরায়েল চাইলে সেখানে সেনা অভিযান চালিয়ে মিশরের কিছু অংশ দখল করতে পারে। সৌদি আরব। আমেরিকা চাইলে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করুক, কিন্তু সৌদি সরকার এটা অনিচ্ছুক হলে তাদের উপরও চাপ বাড়তে পারে। ফিলিস্তিনি প্রতিরোধ ও ভবিষ্যৎ লড়াই। ট্রাম্পের হুমকি আসার পর ফিলিস্তিনি প্রতিরোধ আরও শক্তিশালী হয়েছে। অনেক আরব জনগণ মনে করছে গাজার বিরুদ্ধে হামলা শুধু গাজার সমস্যা নয়, পুরো মুসলিম বিশ্বের সমস্যা। ইসরায়েলি শুধু গাজা দখল করতে চায় না, বরং পশ্চিম তীর সহ পুরো ফিলিস্তিনকে নিজের নিয়ন্ত্রণে নিতে চায়। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের প্রতিরোধ শুরু হতে পারে, যা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। গাজায় এই গণহত্যার উদ্দেশ্য ছিল আরব বিশ্বকে শিক্ষা দেওয়া যে তারা কখনো ইসরায়েলের বিরুদ্ধে যেতে পারবে না, কিন্তু বাস্তবে এটি উল্টো ঘটতে শুরু করেছে। আরব বিশ্বে ইসরায়েল বিরোধী মনোভাব আরও বেড়েছে। মার্কিন পরিকল্পনার মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হল মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র পরিবর্তন করা। তারা চাইছে ফিলিস্তিনিদের পুরোপুরি উচ্ছেদ করতে, আরব দেশগুলোকে নিজেদের অধীনে আনতে, ইরান, হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি বাহিনীর মতো শক্তিগুলোকে দুর্বল করতে। ট্রাম্পের সাম্প্রতিক হুমকির উদ্দেশ্য ছিল আরব নেতাদের মনে করে দেয়া যে তারা হয় মার্কিন ইসরায়েলি পরিকল্পনায় যুক্ত হবে, নয়তো তারা টিকে থাকতে পারবে না। সময়ের সাথে যুদ্ধের পরিধি আরও বাড়বে। এই যুদ্ধ এখনই শেষ হচ্ছে না, বরং এটি দীর্ঘস্থায়ী লড়াইয়ের রূপ নিচ্ছে। ইসরায়েল পশ্চিম তীরে দখল আরও বাড়ানোর চেষ্টা করবে। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা রয়েছে। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি ষড়যন্ত্র আরও বাড়বে। গাজায় যা ঘটছে তা পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করছে। এই পরিস্থিতিতে আরব ও মুসলিম দেশগুলোর জন্য এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। তারা কি মার্কিন ইসরায়েলি দাসত্ব মেনে নেবে, নাকি প্রতিরোধ গড়ে তুলবে? জর্ডান, মিশর, সৌদি আরব ও অন্যান্য দেশগুলো যদি মার্কিন ইসরায়েলি পরিকল্পনায় রাজি না হয়, তাহলে তাদের রাজনৈতিক ও সামরিকভাবে টার্গেট করা হতে পারে। যুদ্ধের দামামা বাজিয়ে ইরান এবার বিশ্বকে দেখালো তার অপ্রতিরোধ্য প্রতিরক্ষা শক্তি। দেশীয় প্রযুক্তিতে আপগ্রেড করা বাভার 373 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মরণঘাতী পারফরমেন্স থেকে শুরু করে রাশিয়ার S-300 এর অসম্ভব সমন্বয়, সব মিলিয়ে তেহরানের যুদ্ধ প্রস্তুতির বার্তা স্পষ্ট। গত কয়েক মাসে ইরান ইসরায়েল উত্তেজনা চরমে। সেই আগুনে ঘি ঠেলেছে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি বার্তা। আমাকে হত্যা করলে ইরানকে ধ্বংস করে দিন বার্তা ট্রাম্পের। ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কার মধ্যে তেহরান তার সামরিক মাংসপেশি ফুলিয়ে দেখালো। বিশেষজ্ঞদের মতে ইরান চাইছে প্রতিপক্ষকে বোঝাতে আমরা শুধু মুখে নয়, অস্ত্রেও সিরিয়াস। কাবির মরুভূমিতে ইরানের সেনাবাহিনীর ইকতেদার 1403 মহড়ার চূড়ান্ত দিনে দ্বিতীয় প্রজন্মের বাভার 373 সক্রিয় হয়। হাই অ্যালটিটিউড এর শত্রু বিমানকে মাটিতে মিশিয়ে দিতে এই ব্যবস্থা। আগের সংস্করণে কেন্দ্রীয় রাডারের উপর নির্ভরশীল থাকলেও এখন এটি স্বাধীনভাবে লক্ষ্য শনাক্ত করে ধ্বংস করতে পারে। রাডার, ট্র্যাকিং সিস্টেম, লঞ্চার সবই এখন হাতের মুঠোয়।
ইতিহাসই গড়ল ইরান। প্রথমবারের মতো দেশীয় বাভার 373 এবং রাশিয়ার S-300 ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে একই নেটওয়ার্কে যুক্ত করা হয়েছে। মহড়ায় দুটি প্রযুক্তি পাশাপাশি কাজ করে দেখালো ইরানের আকাশ এখন অদম্য দুর্গ। 2024 সালের অক্টোবরে ইসরায়েলের দাবি ছিল ইরানের সব S-300 ধ্বংস হয়েছে, কিন্তু এই মহড়া সেই দাবিকে মুখ থুবড়ে দিল। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ভিডিও প্রমাণ করেছে ইরানের প্রতিরক্ষার শিকল অটুট। মহড়ার একদিন আগে সফলভাবে পরীক্ষা করা হয়েছে মাজিদ ক্ষেপণাস্ত্র। নিম্ন উচ্চতায় উড়ে যাওয়া ড্রোন বা শত্রু বিমান ধ্বংসেই ব্যবস্থার কার্যকারিতা প্রমাণিত। ইরানের সামরিক বাহিনীর ভাষ্য, শত্রু যে কোনো স্তরে ঢুকলেই মাটির সাথে মিশে যাবে। এই মহড়া শুধু প্রযুক্তির প্রদর্শনী নয়, একটি কৌশলগত বার্তা। ইরানের পশ্চিম ও উত্তর এলাকার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা হয়েছে। যে কোনো হামলার জবাব দিতে সেনা ঘাঁটি, রাডার স্টেশন, ক্ষেপণাস্ত্র ইউনিটগুলো সর্বোচ্চ সতর্কতায়। সম্প্রতি ইরান ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির খবর প্রকাশ করেছে। মাটির নিচে লুকানো স্থাপনাগুলোতে রয়েছে হাজারো ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। এমনকি নতুন ভূগর্ভস্থ নৌঘাঁটিতে মোতায়েন করা হয়েছে জাতীয় বিধ্বংসী স্পিডবোট। ইসরায়েল পর্যন্ত আঘাত করতে সক্ষম ঘায়েম নামের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যোগ হয়েছে অস্ত্র ভাণ্ডারে। বৈশ্বিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ উপেক্ষা করে দেশীয় প্রযুক্তিতে ইরান যে সামরিক সাফল্য করছে তা উদাহরণ হয়ে উঠেছে অন্যান্য রাষ্ট্রের জন্য। বাভার 370 থেকে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র, প্রতিটি অস্ত্রই যেন বলছে, আমরা মরতে জানি, মারতেও জানি।